সারা দেশে ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। প্রতি মাসে আমদানি হবে ১৫,০০০ টন। এএফসি প্রতিবেদনে বিশ্বসেরা ঢাকা স্টক এক্সচেঞ্জ। বৃহস্পতিবার ৫,০০০-এর ঘরে প্রধান সূচক। সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার হবে ৩%। গ্রাম ও শহরের বৈষম্য কমে আসবে। এবং মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক গ্রামে যাচ্ছে ১,৩০০ কোটি টাকা। চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন। আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দাম নিয়ন্ত্রণে এবার সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পাশাপাশি প্রায় ৪ মাস পর রোববার থেকে সারা দেশে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান বাণিজ্যমন্ত্রী। বেশ কয়েক মাস স্বাভাবিক ছিল পেঁয়াজের বাজার। ভারতে দাম বাড়ার খবরে হঠাৎ অস্থির হয়ে ওঠে বাজার। দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে বাড়ে ২০ থেকে ২৫ টাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানের প্রতিবাদে আড়ত বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে কিছুটা কমে দাম। নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম সাধারণের নাগালে রাখতে রোববার থেকে সারা দেশে খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ হয়েছে ৩০ টাকা। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় সরকার সতর্ক রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানো হয়েছে ৫%। আগামী মার্চ মাস পর্যন্ত টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হবে। প্রতি মাসে ১৫,০০০ টন করে আনা হবে মোট ৭৫,০০০ টন পেঁয়াজ। অলরেডি আমরা টার্কি থেকে ইম্পোর্টের জন্য টেন্ডার দিয়েছি, টেন্ডারও করেছে টিসিবি বোধহয়, সেটাও এক্সপ্লোর করছে। তো ওই অসুবিধাটা কিছু এক্সপেরিয়েন্স দিয়েছে, আমরা ফলো আপ করছি। মিনিস্ট্রি ভেরি মাচ টেকিং কেয়ার অফ দিস থিং। আপনারা জানেন এবারে ট্যাক্স ছিল, ট্যাক্সটা কমানোর জন্য মিনিস্ট্রি থেকে আমরা চিঠি দিয়েছি এবং আশা করছি যে 5% ট্যাক্সটাও উজ্জ্ব হবে। এদিকে সরকার বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি কথা বললেও তা যেন সব ব্যবসায়ীরা আনতে পারেন সেই বিষয়ে নজর দেওয়ার আহ্বান আমদানিকারকদের। আর বেশি এনে ওইটা চাহিদার বাইরে এনে ওইটা পচে যাবে, মালগুলি ফেলে দিতে হবে। আর এমনিই করোনার একটা প্রভাব আছে দেশে, মানুষের অর্থনীতির একটু দুর্বল আছে। আর এবার বন্যায় আপনার উত্তরবঙ্গ ওইদিকেও আপনার বেশ ক্ষয়ক্ষতি, মানুষের কাছে তেমন একটা পয়সাও নেই। তো ওই দিক দিয়ে আমার মতে এত বেশি প্রয়োজন হবে না। ভোক্তাদের স্বার্থে এখন থেকে পেঁয়াজের বাজার তদারকি জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্ব পুঁজিবাজার। বাদ যায়নি দেশের পুঁজিবাজারও। হংকং ভিত্তিক সংস্থা এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল এএফসির প্রতিবেদনে উঠে এসেছে, আগস্টে বাংলাদেশের পুঁজিবাজার বিশ্বের সবচেয়ে ভালো করেছে। এই সময় দেশের প্রধান শেয়ার বাজারের সুযোগ পেরেছে ১৫.৮০%, যা এশিয়া ও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর দেশের দুই পুঁজিবাজারে আবার লেনদেন শুরু হয় ৩১ মে। শুরুর পর থেকেই বাজারের গতি ফেরাতে নেওয়া হয় সংস্কার সহ নানা উদ্যোগ। পাশাপাশি অর্থনীতির বিভিন্ন খাতের অবস্থানও প্রভাব ফেলেছে শেয়ার বাজারে। ব্লুমবার্গের তথ্যের ওপর ভিত্তি করে এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটালের প্রতিবেদনে উঠে এসেছে দেশের শেয়ার বাজারের সাফল্য। আগস্টে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে ১৫.৮০%, যা এশিয়া সহ বিশ্বের মধ্যে সেরা অবস্থান। সুদের হার কমে যাওয়া, রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধি এবং পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করে দেওয়ায় এসেছে এই অগ্রগতি। বাংলাদেশ ব্যাংক হেল্প করছে। আমি বলবো আমাদের মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, সবাই তো একসাথে কাজ করছে এবং সবাই একসাথে কাজ না করলে এবং কমিশনে আমাদের এখানে যারা কাজ করে তারা তো এখন কোনো ছুটি ছাটাও নাই কারোর। এএফসির প্রতিবেদন অনুযায়ী বিদেশিদের নিট বিক্রির পরিমাণ এশিয়ার পুঁজিবাজারে বেশি, তবে বাংলাদেশের বাজারে বিদেশিরা সবচেয়ে কম শেয়ার বিক্রি করেছে।
আমরা এমন কিছু নতুন কিছু করছি না, আমাদের যেটা করণীয় সেটাই করছি। এই বাধাটা অতিক্রম করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এইটাই হলো আমাদের অর্থনীতিতে, এইটাই হলো কাজ, আর কিছু না। বাংলাদেশের পরে এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে ভিয়েতনামের ভিএনএ সূচকের। আগস্টে সূচকটি বেড়েছে 10.40%, আর 4.70% বেড়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের KSE 100 ইন্ডেক্স। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। ৫,০০০-এর ঘরে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। সপ্তাহের শেষ কার্যদিবসে ৩৯ পয়েন্টের বেশি বেড়ে ডিএসইএক্স সূচক অতিক্রম করেছে ৫,০০০-এর মাইল ফলক, যা এখন পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ অবস্থান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ১০০ পয়েন্টের বেশি। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকের উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯.৬০ পয়েন্ট, অবস্থান করছে ৫,০১১ পয়েন্টে। এর ফলে ৫,০০০ পয়েন্টে আবারও ডিএসইএক্স সূচক। লেনদেনও ১,০০০ কোটির ঘরে, তবে আগের দিনের চেয়ে কিছুটা কম। আজ মোট হাত বদল হয়েছে ১,০২৪,৫৪ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৫৩,৪৩ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১১৭টির এবং দর অপরিবর্তিত ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় বেক্সিমকো, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার শীর্ষ অবস্থানে উঠে এসেছে আরএনএ স্পিনিং, দ্বিতীয় জুটি স্পিনার্স এবং তৃতীয় অবস্থানে হাক্কানি পাল্প। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ১০০.২৪ পয়েন্ট, লেনদেন ২৯,২২ লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ হওয়ার পথে হাঁটছে বাংলাদেশ। সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার নেমে আসবে ৩%, আর চরম দারিদ্র্যের হার হবে ১%-এরও কম। সেই সঙ্গে গ্রাম ও শহরের বৈষম্য কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সম্মেলন কক্ষে সরকারের আনুষ্ঠানিক রূপরেখা জানাতে তিনি এই কথা বলেন। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার কর্মপরিকল্পনা নির্ধারণে রূপরেখা চূড়ান্ত করেছে সরকার। সেই রূপরেখা অনুযায়ী অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে শুরু হবে এর বাস্তবায়ন। এমন আরও ৩টি অর্থাৎ মোট ৪টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে তা চূড়ান্ত রূপ পাবে। পরিপ্রেক্ষিত পরিকল্পনায় ১২টি অধ্যায় রয়েছে। সেখানে রয়েছে শিল্প ও বাণিজ্য, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সুশাসন, মানব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের মতো বিষয়গুলো। এটা হলো দেশের ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে একটা গাইডলাইন। আমি কি দেখতে চাই বাংলাদেশ থেকে 2021 সালে কিভাবে দেখতে চাই, এটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা নতুন একটা চ্যাপ্টার হিসেবে এ সময় পরিকল্পনা মন্ত্রী জানান, করোনা দেশকে ভোগাচ্ছে। আমরা অনেক সূচকে ভালো থাকলেও আদর্শিক সূচকে ভালো নেই বলে জানান তিনি। মোট কথা যেটা আমরা সঠিক পথে আছি আমি মনে করি, এবং যদি আমরা স্থিতিশীল পরিবেশ গত কয়েক বছর বিশেষ করে রাজনৈতিকভাবে যে স্থিতিশীল পরিবেশ দেশে বিরাজমান আছে, কাজ করার পরিবেশ আছে, ভুলভ্রান্তি থাকলেও যে কাজ করতে পারছি, অহেতুক কাজ বন্ধ করছি না, কারণ কাজের একমাত্র ফলই কাজ বন্ধ করলে আউটপুট জিরো। ২০৪১ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন প্রথম প্রেক্ষিত পরিকল্পনার ধারাবাহিকতায় ২০ বছর মেয়াদী দ্বিতীয় এই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন হয়েছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি উদ্যোক্তাদের সেবা নিশ্চিতে বেসিক শিল্প নগরীগুলোতে ওয়ান স্টপ সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বৃহস্পতিবার নাগরিক সেবা উদ্ভাবন নামের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় এই নির্দেশনা দেন মন্ত্রী। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে আয়োজন করা হয় এই কর্মশালা। সভায় মন্ত্রী বলেন, দেশের ৭৬টি বেসিক শিল্প নগরীতে উদ্যোক্তারা যেন সহজে ও অল্প খরচে দ্রুত কার্যকর সেবা পায় তা নিশ্চিত করতে হবে। শিল্প খাতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে একই ছাদের নিচে দিতে হবে সব সেবা। পাশাপাশি গ্রাহক পর্যায়ে প্রত্যাশিত সেবা নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া বেসিক শিল্প নগরীগুলোতে উৎপাদনের ধারা অব্যাহত রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন শিল্পমন্ত্রী।
মোবাইল ব্যাংকিং লেনদেনের মাধ্যমে প্রতিদিন গ্রামে যাচ্ছে 1,300 কোটি টাকা, যা চাঙা করছে গ্রামীণ অর্থনীতিকে। পাশাপাশি করোনায় মোবাইল ব্যাংকিংয়ের উপর মানুষের নির্ভরশীলতা বাড়ায় জুলাই রেকর্ড 63,000 কোটি টাকার লেনদেন হয়েছে। অপারেটররা বলছেন, মানুষের আর্থিক অন্তর্ভুক্তি আরও বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। অনলাইনে কেনাকাটা, বিল কিংবা বেতন পরিশোধকে ঝামেলামুক্ত করেছে মোবাইল ব্যাংকিং। যে কোনো সময় ইচ্ছে মতো টাকা উঠানো, পাঠানো ও মোবাইল ফোনে রিচার্জের সুবিধাও আছে। করোনায় এর জনপ্রিয়তা বেড়েছে আরও বেশি, কারণ এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই সব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। গত জুলাইয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে 63,000 কোটি টাকা, যা জুনে ছিল 45,000 কোটি। বর্তমানে গড়ে প্রতিদিন লেনদেন হচ্ছে 2,000 কোটি টাকা। উন্নত দেশ হওয়ার ওয়ান অফ দ্য মেজর ক্রাইটেরিয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আর এটা আসলে কোনো ব্যাংকের পক্ষে খুব ডিফিকাল্ট। যদি ব্যাংকের পক্ষে পসিবলই হতো, তাহলে লাস্ট 20 বছরে মাত্র 11% মানুষ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থাকতো না। এমএফএস আসার পরে কিন্তু এটা গ্রোথ হয়েছে। আমরা এখন প্রায় 40% মতো মানুষ কভার করেছি। বা আমাদের ভিশনটা হচ্ছে বাংলাদেশ সকল অ্যাডাল্ট পপুলেশনকে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আওতায় আনবো। যেহেতু এই পদ্ধতিতে কন্ট্যাক্টলেস পেমেন্ট হয়, ট্রানজ্যাকশন হয়, মানুষ উত্তরোত্তর এই সেবা গ্রহণ করেছে। আমরা জুলাই মাসে যে প্রবৃদ্ধিটা দেখেছি, মূলত এই কারণেই এই প্রবৃদ্ধিটা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় মানুষ মোবাইল ব্যাংকিং সেবায় যেভাবে অভ্যস্ত হয়েছে, স্বাভাবিক সময়ে তা কয়েক বছর সময় লাগত। তাই এখন সেবার মান বাড়িয়ে খরচ কমানোর দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কোভিডের সময় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য এটা খুব কাজে লেগেছে। অন্তত 1300 কোটি টাকা প্রতিদিন শহর থেকে গ্রামে যাচ্ছে, এবং এতে গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে গ্রামীণ যে ভোগের পরিমাণ বাড়ছে, এবং ভোগ বাড়লে পরেই চাহিদা বাড়ে। বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 9.25 কোটিতে, আর এর মধ্যে 4.25 কোটি সক্রিয় গ্রাহককে সেবা দিচ্ছেন 10 লাখ এজেন্ট। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজার বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়ামের সাথে কাজ করবে বেক্সিমকো। দুপুরে রাজধানীর মতিঝিলে মেঘনা পেট্রোলিয়ামের কার্যালয়ে এ বিষয়ে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী অটোমোবাইলগুলোতে ব্যবহারের জন্য পরিবেশ বান্ধব জ্বালানি অটো এলপিজি দ্রুত প্রবেশের বিষয়টি নিশ্চিত করবে বেক্সিমকো। দেশে মেঘনা পেট্রোলিয়ামের ফিলিং স্টেশন আছে 800টি। চুক্তি অনুসারে প্রতি লিটার এলপিজিতে 50 পয়সা রয়্যালটি পাবে প্রতিষ্ঠানটি, যা বেক্সিমকো এলপিজি তাদের প্রতিষ্ঠিত অটো এলপিজি পাম্পের মাধ্যমে বিক্রি করবে। বেক্সিমকো এলপিজির প্রধান নির্বাহী মৃণাল রায় বলেন, সারা দেশে এলপিজি অটো গ্যাস পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হবে। বেক্সিমকো এলপিজি সর্বোচ্চ মানের প্রোপেন ও বুটেন মিশ্রিত এলপিজি সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। এতে সঠিক মানে অকটেন থাকায় গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয় না। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।